নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, 1866 সালে জন নিউল্যান্ডস একজন ইংরেজ বিজ্ঞানী তৎকালীন পরিচিত মৌলগুলিকে তাদের ড্যাশ অনুসারে সাজান। এটি নিউল্যান্ডসের অষ্টক সূত্র নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। জন নিউল্যান্ডস তার পরিচিত মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজান। অপশান সি হবে সঠিক উত্তর। সর্বনিম্ন পারমাণবিক ভর হাইড্রোজেন বিশিষ্ট মৌল দিয়ে শুরু করেছিলেন এবং থোরিয়ামে গিয়ে শেষ করেছিলেন। আর মোট উপাদান ছিল 56টি। নেক্সট প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যা ড্যাশের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ ছিল। সঠিক উত্তর অপশন ডি, রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি ঘটে। জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার, আর উধম সিং মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই জালিয়ানওয়ালাবাগের নৃশংসতার পর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। এই তথ্যগুলি সাথে কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং ড্যাশ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1961 থেকে 66 সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল। কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66 সালে পরিচালিত হয়েছিল। এবার আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল 1961 থেকে 66 সালে, আর এই পরিকল্পনাটি হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে। এই সময় পরিকল্পনা কমিশনের উপসভাপতি ছিলেন ডি আর গ্যাডগিল। এই পরিকল্পনাটি গ্যাডগিল যোজনা নামেও পরিচিত, আর এটি জন স্যান্ডি এবং সুখময় চক্রবর্তীর মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আর এই পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে স্বনির্ভর এবং স্ব-উৎপাদনকারী করা। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক 2023 সালে পিএম কিষাণ এআই চ্যাটবট ড্যাশ চালু করেছে, যা কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের সাথে সম্পর্কিত তাদের অভিযোগের জন্য একক সমাধান প্রদান করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিষাণী মৃত্য চালু করেছে, যা কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের সাথে সম্পর্কিত বিভিন্ন যে অভিযোগ আছে সেই অভিযোগের জন্য একক সমাধান প্রদান করবে। নেক্সট প্রশ্ন দেখি, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়? ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন এটি পাশ হয় 1949 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে কোন ধর্মের মানুষের জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতে হিন্দু ধর্মের মানুষের জনসংখ্যা সবথেকে বেশি। এবার কিছু তথ্য তোমরা মনে রাখবে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের হিন্দুদের মোট জনসংখ্যা ছিল 96.63 কোটি, আর এই 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ছিল মুসলিম, আর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ছিল খ্রিস্টান। নেক্সট প্রশ্ন দেখি, কোন দেশ 2026-এ এশিয়ান গেমসের আয়োজন করবে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপান। এবার আমরা কিছু তথ্য দেখে নিই। এবার আমরা এশিয়ান গেম সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। ফার্স্ট এশিয়ান গেম 1951 সালে হয়েছিল ভারত নতুন দিল্লিতে, 1982 সালে হয়েছিল ভারতে, 2018 সালে হয়েছে জাকার্তা এবং প্লেমবাং ইন্দোনেশিয়ায়, 2022 সালে হয়েছে হাংঝো চীনে, 2026 সালে হতে চলেছে জাপানের নাগোয়ায়, 2030 সালে হবে কাতারের দোহায়, আর 2034 সালে হবে সৌদি আরবের রিয়াদে। এই সাথে তথ্যগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশের সীমা ভারতের উত্তর পশ্চিমে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আফগানিস্তান ও পাকিস্তানের সীমা ভারতের উত্তর পশ্চিমে রয়েছে। চীন, ভুটান, নেপাল এরা রয়েছে উত্তরে, আর বাংলাদেশ আর মায়ানমার রয়েছে পূর্বে। এই তথ্য দুটিও সাথে মনে রাখবে। আরেকটি তথ্য মনে রাখবে, ভারত মোট 7টা দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে। দেশগুলি কি কি? উত্তর পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্বে মায়ানমার আর বাংলাদেশ। আরেকটি তথ্য সাথে মনে রাখবে, ভারত দুটি দেশের সাথে ভারত তার সমুদ্র সীমা রয়েছে, একটি হলো শ্রীলঙ্কা আর একটি হলো মালদ্বীপ। নেক্সট প্রশ্ন দেখি, কোন আদিবাসী উপজাতিরা হর্নবিল উৎসব নামে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শিত করে? হর্নবিল উৎসব, এই সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শিত করে নাগা উপজাতিরা। এবার আমরা নাগাল্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে জেনে নিই। মংমং উৎসব, হর্নবিল উৎসব। এই হর্নবিল উৎসবকে উৎসবের উৎসব বলা হয়। আরেকটি হলো মোয়াৎসু উৎসব, আরেকটি সেকেন্ডনি উৎসব। এই সেকেন্ডনি উৎসবটি হচ্ছে নাগাল্যান্ডের একটি প্রধান উৎসব। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজাতেন? পণ্ডিত রবিশঙ্কর তিনি সেতারের সাথে যুক্ত। অপশন ডি হবে সঠিক উত্তর। সেতারের সাথে যুক্ত আরও কিছু ব্যক্তির নাম আমরা জেনে নিই। পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়েছিল। আর সেটার সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ইলিয়াস খান, শহীদ পারভেজ খান, অনুষ্কা শঙ্কর, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়, ওস্তাদ বিলায়েত খান আর বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে। এই নামগুলি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? সঠিক উত্তর অপশন বি, তপন কুমার পট্টনায়ক। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। প্রিন্স সুরেন্দ্র নারায়ণ সিং দেও তিনি ছৌ নৃত্যে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গোপাল প্রসাদ দুবে 2012 সালে ছৌ নৃত্যে পদ্মশ্রী পুরস্কার জিতেছেন। ছৌয়ে অবদানের জন্য 2016 সালে গোপাল প্রসাদ দুবে তিনি সঙ্গীত নাটক একাডেমি জিতেছেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2021 জিতেছেন ভুবন কুমার। আর ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে সরাইকেল্লার ছৌ নৃত্যে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন তপন কুমার পট্টনায়ক। এই তথ্যটিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, ভারতীয় সংবিধানের কোন ভাগটি রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতি সমূহ ডিপিএসপির সাথে সম্পর্কিত কোন ভাগটি? সঠিক উত্তর অপশন বি, ভাগ 4। তো ভাগ 1-এ বলা হচ্ছে যে সংঘ এবং তার রাজ্য ক্ষেত্রের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের ভাগ 1, ভাগ 2টি নাগরিকত্বের সাথে সম্পর্কিত, আর ভাগ 3 বা পার্ট 3টি মৌলিক অধিকার, আর পার্ট 3টি মৌলিক অধিকার তালিকাভুক্ত করে। এই তথ্যগুলিও সাথে মনে রাখবে। নেক্সট দেখি, 2023 সালের জুন মাসে স্পিনোজা পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়, যেটি ডাচ নোবেল পুরস্কার হিসেবেও পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, জয়িতা গুপ্তকে 2023 সালের জুন মাসে স্পিনোজা পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়। নেক্সট দেখি, যখন রাজ্যসভার সভাপতি পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কার দ্বারা সম্পাদিত হবে? সঠিক উত্তর অপশন এ, রাজ্যসভার উপসভাপতি দ্বারা তখন তার দায়িত্ব সম্পাদিত হবে। এবার আমরা জেনে নিই, কাউন্সিল অফ স্টেট সাধারণত রাজ্যসভা নামে পরিচিত। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা নামে পরিচিত। রাজ্যসভার সদস্যগণকে কারা নির্বাচিত করে থাকেন? বিধানসভার নির্বাচিত সদস্যগণরা। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা,
নিম্নলিখিত কোন মৌর্য শিলালিপিটি বর্তমান ভারতে অবস্থিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কান্দাহার শিলালিপিটি, এটি বর্তমান ভারতে অবস্থিত নয়। নেক্সট প্রশ্ন দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকিম ভারতের মধ্যে সবচেয়ে কম জনবহুল রাজ্য। 2011 সালের আদমশুমারি অনুসারে সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম, সর্বনিম্ন জনবহুল রাজ্য সিকিম। 2011 সালের আদমশুমারি অনুসারে দেশের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য হল মিজোরাম। আর 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। এই তিনটি তথ্য সাথে মনে রাখবে। নেক্সট দেখি, মুন্ডারি নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মুন্ডারি নৃত্যটি ঝাড়খণ্ডের সাথে যুক্ত, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি গেমে 3 পয়েন্ট করে অর্জন করে, অর্থাৎ স্কোর 40-40, তাহলে একে ড্যাশ বলা হবে, তাহলে একে বলা হবে ডিউস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ এটি হকি খেলার সাথে যুক্ত, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতে একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 2007 থেকে 2012, অপশন এ হবে সঠিক উত্তর। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি যখন হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সি রঙ্গরাজন এই পরিকল্পনাটি প্রণয়ন করেন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।